কোন পরমাণুর নিকটতম 6টি প্রতিবেশী বিদ্যমান। আমি এখানে ছবি আঁকার জন্য ফাঁকা রাখতেছি। কিউব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাতে সমান হয় আমাদের সেভাবে আঁকতে হবে। সিম্পল কিউব হলে শুধু কর্নার গুলোতে পরমাণু থাকবে। আচ্ছা, সাপোজ এটা আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এদিকে আমরা জেড অক্ষ দিয়েছি। এটা তাহলে মূলবিন্দু আমরা ধরেছি। তাহলে কিউবের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমাদের একটু আগে যে রাশিমালা দেখালাম ওই রাশিমালায় আর যে এখানে যে তম পরমাণু হচ্ছে এই মূল বিন্দুটার পরমাণুটা আমরা ধরেছি আর যে মাইনাস আর এম। এই আর যে প্রতিবেশী এই একটা দুটো দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর, এই একটা দেখতে পাচ্ছি মাইনাস এক্স অক্ষ বরাবর একটা আছে, ওয়াই অক্ষ বরাবর একটা দেখতে পাচ্ছি মাইনাস ওয়াই অক্ষ বরাবর আছে একটা, জেড অক্ষ বরাবর একটা দেখতে পাচ্ছি মাইনাস জেড অক্ষ বরাবর আছে একটা। আচ্ছা, আমরা এখন এক্স অক্ষ বরাবর যে দুটো আছে তাদের একজনের স্থানাঙ্ক এক্স অক্ষ বরাবর এ, ওয়াই অক্ষ বরাবর নাই, জেড অক্ষ বরাবরও নাই, এ 0 0। আর মাইনাস এক্স অক্ষ বরাবর যেটা সেখানে আবার এর সামনে মাইনাস থাকবে, কাজে প্লাস মাইনাস লিখলাম। প্লাস মাইনাস দিয়ে এক্স অক্ষের প্লাস বরাবর একটা, মাইনাস এক্স অক্ষ বরাবর একটা, তাহলে দুটো প্রতিবেশী আমরা লিখলাম। ওয়াই অক্ষ বরাবরের স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক কত হবে বলো তো আমাকে, যে কেউ একজন। স্থানাঙ্কের জন্য প্রথমে এক্স অক্ষ বরাবর যেতে হবে, তারপর ওয়াই অক্ষ, তারপর জেড অক্ষ। তো এখানে আসার জন্য আমাদের এক্স অক্ষ বরাবর যাওয়ার প্রয়োজন নেই, 0। ওয়াই অক্ষ বরাবর এ ডিস্টেন্স যাবে, জেড অক্ষ বরাবরও যাওয়ার প্রয়োজন নাই, কাজে জেডেও 0। আর মাইনাস ওয়াই অক্ষ বরাবর হলে তখন মাইনাস আসবে, এই জন্য প্লাস মাইনাস দিয়ে দুটো লিখলাম, এ প্লাস মাইনাস এ। এটার স্থানাঙ্ক 0 0 প্লাস এ, আর মাইনাস জেড অক্ষ বরাবর হলে তখন মাইনাস। তাহলে সরল কিউবের জন্য প্রতিবেশীর স্থানাঙ্ক এটা আর জে মাইনাস আর এম। ওকে, আর জে মাইনাস আর এম এর স্থানাঙ্কটা আমরা পেলাম। এখন ই টু দি পাওয়ারের টার্ম আমরা বের করব। একটু দেখে আসি। এটা আমাদের লাগবে কে, এগুলো অবশ্য ডট গুণ যেহেতু ভেক্টর চিহ্ন দিতে হবে, কিন্তু কে ডট আর জে মাইনাস আর এম। তাহলে আর জে মাইনাস আর এম একটু ডিটেলস, আর জে মাইনাস আর এম এর স্থানাঙ্ক আমরা লিখেছি এত স্থানাঙ্ক। এখন আমরা এই দৈর্ঘ্যটা যদি লিখি আর জে মাইনাস আর এম, তাহলে শুধু প্লাস মানটা দিয়ে যদি লিখি তাহলে এটা হবে এক্স অক্ষ বরাবর এই মান, তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই এ, ওয়াই অক্ষ বরাবর তো 0, ওগুলো না লিখলে হয়, কিন্তু 0 ইন্টু একক ভেক্টর যে, আমি ফরম্যাটটা বোঝানোর জন্য এই জিরোটাও লিখছি। এটা অ্যাকচুয়ালি জিরো টার্মটা আমার লেখার দরকার নেই, এটা হচ্ছে প্লাস আই এ, প্লাস স্থানাঙ্কটা ব্যবহার করলে। তাহলে এটার থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আই এ এ, আর পিছনের দিকেরটা হবে মাইনাস, কাজে প্লাস মাইনাস দিলাম, আমি প্লাস মাইনাস দিয়ে একবারে লিখলাম। তাহলে এই একটা ওয়াই অক্ষ বরাবর আর জে আর এম এর মান প্লাস মাইনাস এ, একক ভেক্টর তখন জে, আর যে আর এম এর আরো দুটা মান প্লাস মাইনাস এ, এটা যে অক্ষ বরাবর যেটা তার সাথে একক ভেক্টর কে। আমরা লিখবো আমাদের হচ্ছে সামেশন ওভার এম ই টু দি পাওয়ার আই কে ডট আর জে মাইনাস আর এম, এই টার্মটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে আর এই সামেশনটা যদি ভাঙো তাহলে আমরা 6টা টার্ম পাবো, এখানে দুইটা, এখানে দুটো, এখানে দুইটা। তাহলে ই টু দি পাওয়ার
যে কে ডট আর যে কোনো একটা যদি তুমি বের করে নাও, এখানে আমি লিখলাম, হ্যাঁ, একটু। একক ভেক্টর কে মানে, সরি, তরঙ্গ ভেক্টর কে মানে একক ভেক্টর আই কে এক্স, একক ভেক্টর জে কে ওয়াই, একক ভেক্টর কে কে এক্স। এখন এই এই ভ্যালুটা, এর একটা ভ্যালু ব্যবহার করে যদি তুমি, আমরা এক্সাম্পল হিসাবে এখানে দেখাচ্ছি, আমরা ডাইরেক্ট এখানে লিখবো কিন্তু আমি একটা ভেঙে দেখাচ্ছি। কে ডট আর জে মাইনাস আর এম, শুধু এটার ক্ষেত্রে যদি দেখাই, তাহলে একক ভেক্টর আই কে এক্স জে কে ওয়াই কে কে এক্স, তার সাথে ডট গুণ হচ্ছে একক ভেক্টর আই এ। তাহলে ডট গুণে কি একক সিমিলার একক ভেক্টরের সহগগুলো গুণ হয়, তাহলে কে এক্স এ। আর এখানে জে নাই, একক ভেক্টর জে নাই, তার মানে জের সহগ শূন্য, কে এর সহগ শূন্য, কাজে পরের টার্ম গুলো শূন্য হয়ে যাবে, শূন্য কে এক্স এ। তাহলে এখন বুঝতেই পারছো একটা আমরা গুণ করে কি পেলাম, সেখান থেকে বাকিগুলো লিখতে পারবো, তাই না? তাহলে ই টু দি পাওয়ার, আমি প্লাস মাইনাস দিলাম, আর কে ডট এটার পরিবর্তে কে এক্স এক্স, তো কে এক্স এ, এই একটা পাওয়া যাবে। ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে ওয়াই এ পাওয়া যাবে, ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এই যে এটার সাথে আই কে জেড এ। তাহলে আর জে মাইনাস আর এম এর মান প্লাস মাইনাস একক ভেক্টর আই এর জন্য পাওয়া যাবে কে এক্স এ, আর এখানে একক ভেক্টর জের সাথে আছে কাজে কে ওয়াই এ, আর যেখানে একক ভেক্টর কে আছে সেখানে পাওয়া যাবে কে জেড এ। এখন এটা একটু, ই টু দি পাওয়ার আই কে এক্স এ, আচ্ছা, আমাদের ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স এ, আমাদের এটা আলাদা আলাদা সামেশন, তো আলাদা আলাদা করে লেখা উচিত। হ্যাঁ, এটা কেটে দিলাম, এটা একটু কেটে দিলাম বাবা, এখানে দুটো করে একত্রে লেখা পড়ছে, সেটা গুণ ফর্মে লেখা হয়ে গেছে, হ্যাঁ, একটু কেটে দিলাম, এটা এই ফর্মে লিখতে হবে, তাছাড়া মিনিং আলাদা হয়ে যায়। এখানে দেখো আছে সামেশন, আর জে আর আর এম এর 6টা মান, একটা আমরা এখানে দেখিয়েছি, এই যে এটা দেখিয়েছি, তারপর যোগ দিয়ে মাইনাস এলাটা নিলে এটা হবে। এরপর ওয়াই বরাবরেরটা যদি নেই, ই টু দি পাওয়ার আই কে ওয়াই এ, ই টু দি পাওয়ার মাইনাস আই কে ওয়াই এ, ই টু দি পাওয়ার, সামনে প্লাস হবে, ই টু দি পাওয়ার আই কে জেড এ, ই টু দি পাওয়ার আই মাইনাস আই কে জেড এ। লেখা কি বেশি ছোট হয়ে গেছে? তোমরা বুঝতে পারতেছো লেখা? জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছিল, আমি একসাথে দুটো লিখতে চেয়েছিলাম কিন্তু লেখার পর দেখা গেল আসলে গুণ ফর্মে লিখেছি, কিন্তু এখানে আছে আমাদের সামেশন, যোগ ফর্মে লিখতে হবে। 6টা, তো 6 বার এখানে বসাইয়া যোগ হিসেবে লিখতে হবে। ওকে, এখন এটা আমরা ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ফর্মে আছে, তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার আই থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মানে 2 cos থিটা, তাহলে 2 cos কে এক্স এ, এই দুটো নিয়ে হবে 2 cos কে ওয়াই এ, আর এই দুটো হচ্ছে 2 cos কে জেড এ। তার মানে সবার কাছ থেকে 2 কমন নেওয়া যাবে, আমরা এখন মেইন ফর্মুলায় বসিয়ে দিব। পরের পেজে যাচ্ছি। অতএব H3 ক্রিস্টালে ইলেকট্রনের শক্তি ব্যান্ডের শক্তি E ইকুয়াল টু ই নট, ই নট হচ্ছে মুক্ত ইলেকট্রনের শক্তি, মাইনাস আলফা মাইনাস গামা সামেশন ওভার এম ই টু দি পাওয়ার আই কে ডট আর জে মাইনাস আর এম ছিল, আলফা মাইনাস গামা। আর এটার মান তো আমরা বের করেছি, সেখানে আমাদের 2 ছিল, আর কস, কে যেটা, এটা সামনে লিখলে, গামার সামনে টোটাল লিখলে, তাহলে এটাই রাশিমালা। যখন আলফার মান কি আর গামার মান কি একটু লিখে দিলে ভালো, না লিখে দিলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে অন্য অন্য গুলোর জন্য একই ফর্মেট, সিম্পলি আমাদের 6টা ছিল প্রতিবেশী,
যদি বডি সেন্টার নাও তখন 8টা, আর ফেস সেন্টারে আবার 12টা থাকে। তাহলে আগে আমাদের এটার স্থানাঙ্ক গুলা বের করব। স্থানাঙ্ক থেকে আমাদের দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য জানলে আমার কে ভেক্টর তো এইটা, তখন কে ডট আর জে মাইনাস আর এম দৈর্ঘ্য, এই ডট গুণ করে একটা মান বের করে নিলেই বোঝা যাবে বাকি 6টা কেমন হবে। এখানে সামেশন আছে, কাজে 6টা যোগ হিসাবে থাকবে। তো এটা একটু সিম্পলিফাই করে নিয়ে ই এর রাশিমালায় বসিয়ে দিতে হবে। আচ্ছা, আজকের লেকচারটাও আমরা এই চ্যাপ্টারেই রাখতে চাচ্ছি। এখন আমি তোমাদেরকে শীট দিয়ে বুঝিয়ে দিব, তাহলে বেশ কয়েকটা প্রশ্ন দেখাতে পারবো। আচ্ছা, আমরা এখন যে জিনিসগুলো দেখব, ফার্মি তল, তারপর আমরা দেখব হচ্ছে রিডিউসড জন স্কিম, আচ্ছা এক্সটেন্ডেড জন স্কিম, পিরিয়ডিক জন স্কিম। একটু দ্রুত না গেলে আবার শেষ করা যাচ্ছে না, আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি। আর বিভিন্ন ধরনের অরবিট গুলো, অরবিট প্রথমত দুই প্রকার, সেটা হচ্ছে ক্লোজড অরবিট আর ওপেন অরবিট। ক্লোজড অরবিট, ক্লোজড অরবিটের মধ্যে আছে ইলেকট্রন অরবিট আর হোল অরবিট, হ্যাঁ। আর আছে হচ্ছে ওপেন অরবিট। এই জিনিসগুলো আজকে আমরা একটু দেখে নিব। তোমরা, আমি শীট দিচ্ছি, দেখো শীটটা ক্লিয়ার বোঝা যায় কিনা। যদি সমস্যা হয় তাহলে আমরা স্ক্রিন শেয়ার দিব স্ক্যান করে। ডাইরেক্ট শীটের লেখা বোঝা যায় কিনা? ম্যাম অনেক ছোট ছোট। ছোট ছোট। ম্যাম বোঝা যায় না। ওকে, তাহলে আমি স্ক্রিন। আচ্ছা, ফার্মি সারফেস বা ফার্মি তল, এটা তোমরা যেমন এর আগে পড়েছো যে, যেমন ধরো যোজনী স্তরগুলো মিলে যোজনী ব্যান্ড তৈরি হয়, সেরকম ফার্মি স্তরগুলোর ওভারল্যাপের মাধ্যমে ফার্মি তল তৈরি হয়। তবে যখন ক্রিস্টাল গঠিত হয়, ফার্মি স্তরগুলোর মধ্যে মিথস্ক্রিয়ায় যখন ফার্মি তল তৈরি হয়, মিথস্ক্রিয়ার কারণে ওই অরবিট গুলোর রাউন্ড শেপটা কিছুটা নষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সর্বশেষ তল হবে যেটা ইলেকট্রন দ্বারা অধিকৃত থাকবে। এই যে কে স্পেসের ধ্রুব শক্তির তলকে ফার্মি তল বলা হয়। তোমরা তো জানো ফার্মি স্তরের শক্তি ধ্রুব, কাজেই ফার্মি তলের শক্তি ধ্রুব। ফার্মি তল পরম শূন্য তাপমাত্রায় পূর্ণ অরবিট গুলোকে খালি অরবিট থেকে পৃথক করে। ধাতব পদার্থের বৈদ্যুতিক ধর্মাবলী ফার্মি তলের আকৃতির দ্বারা নির্ধারিত হয়। ফার্মি তলের আকার লেটিস মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে, ফলে ইহার আকার প্রকৃতপক্ষে গোলাকার নয়। আচ্ছা, রিডিউসড জোন স্কিম। আচ্ছা, রিডিউসড জোন স্কিম কিভাবে আঁকা হয় তার ম্যাথমেটিক্যাল প্রতিপাদনটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, স্ক্যানটা একটু অস্পষ্ট, কিন্তু লেখা কি বোঝা যাবে? না ম্যাম, অক্ষরগুলো না স্পষ্ট না। বলে মনে হচ্ছে না এখন। ফার্মিতল গেল, আমরা এই যে রিডিউসড জোন স্কিমটা এখন পড়বো। রিডিউসড জোন স্কিম, সংকুচিত অঞ্চল প্রকল্প। এদিকে হচ্ছে কে এক্স, আমরা একটা ব্যান্ড এঁকেছিলাম, এই যে এদিকে কে এদিকে ই। তো একমাত্রিকে, ত্রিমাত্রিকে তো এই কে এক্স এক অক্ষ বরাবর, কে ওয়াই আর এক অক্ষ বরাবর, জেড কে জেড আর এক অক্ষ বরাবর, এটা ধরো আমরা একমাত্রিকে এঁকেছি। এদিকে কে যেটা সেটাই কে এক্স, আর এদিকে হচ্ছে ই। তার মধ্যে মাইনাস পাই বাই এ থেকে পাই বাই এটা প্রথম বিলোইন জোন, অর্থাৎ এই বাউন্ডারি, এই যে ডট ডট দিয়েছিলাম, এই ডট ডট বাউন্ডারি, এটা প্রথম বিলোইন জোনের বাউন্ডারি। এটা হচ্ছে একটা অক্ষ বরাবর রেখেছি। 3টা অক্ষ বরাবর হলে এরকম, ওয়াই অক্ষ বরাবরও এরকম বাউন্ডারি পাওয়া যেত, জেড অক্ষ বরাবরও বাউন্ডারি পাওয়া যেত। তো সেটাই আমরা এখানে স্কেচ করতেছি। তারপর কে এক্স এক্স অক্ষ বরাবর, কে ওয়াই, আমরা যদি ত্রিমাত্রিক আঁকি তাহলে কে ওয়াইটা ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর আবার আরেকটা থাকবে।
তাহলে এই দ্বিমাত্রিকটা আঁকছি। হ্যাঁ, আগে ছিল সাপোজ এটা হচ্ছে মাইনাস পাই বাই এ, ডান পাশে সমান ডিস্টেন্সে পাই বাই, একটু বড় করে আঁকলেই পারতাম, পাই বাই এ, ওয়াই অক্ষ বরাবর এটা পাই বাই এ, এদিকে মাইনাস পাই বাই এ। তাহলে প্রথম ব্রিলুইন জোন হবে ওয়াই অক্ষ বরাবর এই যে মাইনাস পাই বাই এ থেকে পাই বাই এ, এক্স অক্ষ বরাবর মাইনাস পাই বাই এ থেকে পাই বাই এ। এই দাগটা পরে আমার একটু সমস্যা হয়ে গেল, এটা লাল কালি দিয়ে কেটে দিলাম। একটু বাদ। তাহলে আমি এখানে এঁকেছি প্রথম ব্রিলুইন জোন, ফার্স্ট বিজে রেখেছি। এই বক্সটা কি নির্দেশ করছে? দ্বিমাত্রিক একটা ফার্স্ট ব্রিলুইন জোন। এখন সাপোজ হচ্ছে ইলেকট্রন এই ফার্স্ট জোনের বাইরে আছে, সাপোজ এখানে আছে ফার্স্ট জোনের বাইরে, এবং এটার তরঙ্গ ভেক্টরটা আমি কে প্রাইম বলতেছি। এই এখানে আছে, এই অবস্থায় তার যে তরঙ্গ ভেক্টর এখান থেকে এই যে দৈর্ঘ্য সেটা কে প্রাইম। আচ্ছা, আমার ফার্স্ট বিলোইন জোনের দৈর্ঘ্য কত? মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এ পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 2 পাই বাই এ পরিমাণ ডিস্টেন্স। হ্যাঁ, এই মাথা থেকে এই মাথার ডিস্টেন্স 2 পাই বাই এ, এখান থেকে এই মাথার ডিস্টেন্স 2 পাই বাই এ। এখন এখানে ম্যাথমেটিক্যালি ব্লক ফাংশনের ধর্ম ব্যবহার করে ম্যাথমেটিক্যালি যেটা দেখানো হয়েছে যে এই পজিশনটা আমি 2 পাই বাই এ পরিমাণ যদি ডানে বা বাঁয়ে শিফট করি তাহলে তরঙ্গ ফাংশনের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাকে আমি যদি লেফট সাইডের দিকে আনি, 2 পাই বাই এ পরিমাণ আনলে কি হবে? এখান থেকে যদি হিসাব করো এই পর্যন্ত পাই বাই এ, এখানে 2 পাই বাই এ, তাহলে 2 পাই বাই এ আমি পিছিয়ে নিয়ে এলে এই বিন্দুর হবে তরঙ্গ অপেক্ষকের নতুন অবস্থান, এবং এতে করে তরঙ্গ অপেক্ষকের মানের কোনো পরিবর্তন হবে না। সাপোজ এই বিন্দুর তরঙ্গ অপেক্ষক এটা হচ্ছে, তরঙ্গ অপেক্ষকের তরঙ্গ ভেক্টর হচ্ছে কে, এটা ছিল। তাহলে এখানে হচ্ছে কে প্রাইম প্লাস জি, জি একটা রিসিপ্রোকাল ভেক্টর, এই রিসিপ্রোকাল ভেক্টরের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এ একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরে যখন কনভার্ট করে তখন দুইজনের ক্যারেক্টারিস্টিক্স অপরিবর্তিত থাকে। আচ্ছা, তাহলে হিসাবটা আমি এখানে দেখাইনি, সেটা আছে, এটা সামারি হচ্ছে একটা তরঙ্গ ভেক্টরকে কে প্রাইম, যেখানে ছিল কে প্রাইম, তাকে তুমি জি দিয়ে ট্রান্সলেট করেছো, রূপান্তরিত করে কে ভেক্টর বানিয়েছো। এই কে প্রাইম আর কে ভেক্টরের ক্যারেক্টারিস্টিক্স অপরিবর্তিত থাকবে। এখানে লেটিসের ক্ষেত্রে এই জি ভেক্টরটার মান হচ্ছে 2 পাই বাই এ, ট্রান্সলেশন ভেক্টর, যেটা হচ্ছে ট্রান্সলেশন ভেক্টর, ট্রান্সলেশন ভেক্টর বা বিপরীত লেটিস ভেক্টর বলা হয়, বিপরীত লেটিস ভেক্টর। তাহলে দেখো এই বিন্দুটা প্রথম বিলিয়ন জোনের বাইরে ছিল, মানে দ্বিতীয় বিলিয়ন জোনে ছিল, সেটাকে আমরা এই ট্রান্সলেশন ভেক্টর দিয়ে শিফট করে প্রথম জোনে আনতে পারি। তাহলে এইরকম প্রথম জোনের বাইরের যে কোনো তরঙ্গ ভেক্টরকে আমরা এই যে 2 পাই বাই এ পরিমাণ শিফট করে প্রথম জোনে নিয়ে আসতে পারবো। এই মেকানিজমটাই বা ম্যাথমেটিক্সটাই ব্যবহার করা হয় রিডিউসড জোন স্কিমে। এখন আমি জোনে আনা যায় একইভাবে, প্রথম বিলিয়ন জোনের কোনো তরঙ্গ ফাংশন বা তরঙ্গ ভেক্টরকে একইভাবে শিফট করে বাইরে নিয়ে যাওয়া যাবে। এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা যে এক্সটেন্ডেড জোন স্কিম শিখেছি, এর আগে এঁকেছিলাম, সেই এক্সটেন্ডেড জোন স্কিমকে রিডিউসড করে তোমার রিডিউসড জোন স্কিম আঁকা যায়, আবার পিরিয়ডিক জোন স্কিম আঁকা যায়, এবং এটা থেকে এগুলো থেকে বিভিন্ন ইনফরমেশন অবশ্যই পাওয়া যায়, না হলে তো আর এমনি এমনি এগুলো করা হয়নি। ওকে, গুড নাইট। আচ্ছা, এদিকে আমরা তরঙ্গ ভেক্টর প্লট দিচ্ছি আর মাঝামাঝি আমরা ই প্লট দিচ্ছি। হ্যাঁ, এদিকে তোমরা একটু ফুল পেজ নিয়ে আঁকতে হবে, কারণ বোঝার পরে আলাদা আলাদা আঁকতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু ডট ডট দিয়ে নিচ্ছি প্রথম বিলুইন জোন অঞ্চলটার জন্য। হ্যাঁ, প্রথম ব্রিলুইন জোন অঞ্চলের জন্য। আচ্ছা, পরের ডট যাচ্ছি দ্বিতীয় ব্রিলুইন জোন অঞ্চলের, দ্বিতীয় ব্রিলুইন অঞ্চল, এটা কিন্তু গ্রাফের অংশ না, আমি জাস্ট মার্ক করে নিচ্ছি কোনটুকু পর্যন্ত আঁকবো। তৃতীয় ব্রিলুইন জোন অঞ্চল। আচ্ছা, এদিকে ওয়াই অক্ষে আমরা এপসিলন অথবা ই অর্থাৎ শক্তি প্লট করছি। এটা শূন্য তরঙ্গ ভেক্টর, এটা মাইনাস পাই বাই এ, এক্স
এক্সটেন্ডেড জোন স্কিমে, আচ্ছা আমি এখানে তিনটা ব্যান্ড রাখবো, একটু একটু ফাঁকা, ধরো অল্প জায়গায় তিন ভাগ করে নিচ্ছি আর কি। এটা প্রথম ব্রিলোইন জোনে রাখলাম, একটু শক্তি ফাঁক থাকবে। দ্বিতীয় ব্রিলোইন জোন 3 নম্বর ব্যান্ড রাখলাম, একইভাবে এদিকেও একটু মার্ক করে নাও। এটা একটু শক্তি ফাঁক রেখে মোটামুটি এই পর্যন্ত উঠছে। আচ্ছা, তাহলে তিনটা অঞ্চলে আমি তিনটা ব্যান্ড রেখেছি। ফার্স্ট বিজেড, সেকেন্ড বিজেড, এপাশে একটা এপাশে একটা, থার্ড বিজেড। বিজেড মানে ব্রিলুইন জোন, তাহলে এটা হচ্ছে এক্সটেন্ডেড জোন স্কিম। তাহলে আঁকলাম হচ্ছে এক্সটেন্ডেড জোন স্কিম, ভাষা মুখে বলছি, ভাষা লিখবো না। তাহলে এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যান্ড ভিন্ন ভিন্ন অঞ্চলে অঙ্কন করলে সেটা হচ্ছে এক্সটেন্ডেড জোন স্কিম। তাহলে এর মূল কথা হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যান্ড। এত ছোট লেখা বুঝতেই পারবে না, খালি খালি লিখছি আমি। ভিন্ন ভিন্ন ব্যান্ড ভিন্ন ভিন্ন অঞ্চলে এঁকেছি আমরা। ভিন্ন ভিন্ন ব্যান্ড যদি ভিন্ন ভিন্ন অঞ্চলে হয় তাহলে এক্সটেন্ডেড জোন স্কিম। আচ্ছা, এবার রিডিউসড জোন স্কিম, শুধু প্রথম জোনে সবগুলা ব্যান্ড আমরা আঁকবো। আচ্ছা, করলাম, এক্সটেন্ড করলাম। আমি এখানে প্রথম জোনটা শুধু ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমি প্রথম ব্যান্ডটা আঁকলাম। এটা তো প্রথম জোনেই ছিল, প্রথম ব্যান্ড আঁকলাম। এখন অন্য অন্য ব্যান্ড গুলো আমি প্রথম জোনে আঁকতে চাচ্ছি। তবে খেয়াল করো, এটা যদি 2π/a দিয়ে শিফট করো, এই বিন্দুটা কোথায় আসবে? এখান থেকে এখানে চলে আসবে। আর এই বিন্দুটা কোথায় আসবে? 2π/a দিয়ে লেফট সাইডে যদি শিফট করাও, এখানে আসবে। তার মানে এখানে আসলো। এই ব্যান্ডটা, এই ব্যান্ডটা 2π/a দ্বারা শিফট করলে এই জায়গায় চলে আসতো, সেটা আমি আঁকলাম। হ্যাঁ, আচ্ছা, এবার এই ব্যান্ডটা, এটা 2π/a দিয়ে যদি শিফট করো কোথায় আসবে বলো তো? এই প্রান্ত আসবে এখানে, আর এই প্রান্ত আসবে এখানে, এখানে। তাহলে ডানের দুটো আমি শিফট করেছি। এবার বামের ব্যান্ড দুটো 2π/a দ্বারা ডানে শিফট করব। এটা শিফট করলে এই মাথা আসবে এইখানে, এই মাথা আসবে এখানে, তাহলে এই জায়গায়, এখানে। আর এটা যদি শিফট করাও, এই মাথা আসবে এইটার সাথে, অক্ষের সাথে, আর এটা আসবে তারপরে এটা। তাহলে এটা, তাহলে দ্বিতীয় ব্যান্ডটা দ্বিতীয় ব্রিলিয়ন জোনে ছিল, সেটাকে আমি প্রথম ব্রিলিয়ন জোনে শিফট করেছি। আর তৃতীয় ব্যান্ড তৃতীয় ব্রিলিয়ন জোন থেকে প্রথম ব্রিলিয়ন জোনে শিফট করা হয়েছে। তাহলে সব ব্যান্ড প্রথম জোনে আঁকা হয়েছে। এটা হচ্ছে রিডিউসড জোন স্কিম। রিডিউসড জোন স্কিম। আচ্ছা, এই এক্সটেন্ডেড জোন স্কিমে তরঙ্গ ভেক্টরের যে কোনো একটা মান নিলে একটাই শক্তির আইগেন মান পাওয়া যেত। সাপোজ এখানে নিলে আইগেন মান এইটা হতো, এখানে নিলে এইটা হতো। এক্সটেন্ডেড জোন স্কিমে তরঙ্গ ভেক্টর একটা মানের জন্য একটা আইগেন মান। আর এখানে খেয়াল করো তো, যে কোনো একটা তরঙ্গ ভেক্টর যদি নাও, সাপোজ এইটা, এই বরাবর তুমি যাও, তিনটা ব্যান্ড, তিনটা শক্তি পাবা। তাহলে একই তরঙ্গ ভেক্টরে শক্তির বিভিন্ন আইগেন মান গুলো পাওয়া যায়, আর বিভিন্ন আইগেন মান ভিন্ন ভিন্ন ব্যান্ডের শক্তি নির্দেশ করে। এই ভাষাগুলো শিখে থাকবে। ভাষাগুলো আমরা শেয়ার করে পড়ে নিতে পারবো। আচ্ছা, এখানে আমরা পিরিয়ডিক জোন স্কিম আঁকবো। পিরিয়ডিক জোন স্কিম। তাহলে এটা আমরা একটু এক্সটেনশন করি, জোন এলাকাগুলা, জোন বাউন্ডারি গুলা। আচ্ছা বাবা, আমি যে ছবি আঁকছি তোমরা কি বুঝতেছো? হ্যাঁ, সাউন্ড দাও। জি হ্যাঁ, না। -π/a থেকে π/a। আচ্ছা, পিরিয়ডিক নাম দেখেই বুঝতে পারছো এটা পর্যায়ক্রমিক ভাবে ব্যান্ড গুলো আসতে থাকবে। তার মানে প্রত্যেকটা জোনেই প্রত্যেকটা ব্যান্ড। আচ্ছা, আমি আগে প্রথম ব্যান্ডটা আঁকি। এটা আরেকটু এদিকে আসতে বাবা। আচ্ছা, হোক, গেছি যখন ক্লিয়ার করার। হ্যাঁ, এটা আরেকটু বামে সরে আসতো। আচ্ছা, এখন এটাকে আমি রাইটে শিফট করছি। আচ্ছা, এটা আমি একটু ডট ডট দিয়ে দিই, তাহলে একটু বোঝা যাবে। এটা আমি যদি রাইটে
পাই বাই এ দিয়ে শিফট করি, এই বিন্দুটা আসবে এখানে, আর এটা আসবে এখানে। আচ্ছা, এটা যদি আমি লেফটে পাই বাই এ দিয়ে শিফট করি, এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এটা আমি ডানেও শিফট করেছি, বামেও শিফট করেছি। এখন এই ডট ডট এলাটা যদি আমি বামে শিফট করি, এখানে আসবে। এটা ডানে শিফট করলে এখানে আসবে। তাহলে কি প্রথম যে ব্যান্ডটা ছিল সেটা প্রত্যেকটা জোনে আমি আঁকলাম। একইভাবে আমার দ্বিতীয় ব্যান্ডটা আমার দ্বিতীয় জোনে ছিল, ছিল হচ্ছে দ্বিতীয় জোনে, সেটাকেও আমি সব জোনে আঁকবো। এটা পিছিয়ে দিলে এখানে আসবে, আরেকবার পিছালে এখানে আসবে। এটাকে যদি এদিকে দাও ডানে একবার, এখানে আসবে, আরেকবার শিফট করলে এখানে আসবে। তাহলে দ্বিতীয় ব্যান্ডটাও আমি প্রত্যেকটা জোনে আঁকলাম। তৃতীয়টা ছিল আমার এখানে, তৃতীয় জোনে। তৃতীয় জোনে ছিল, সেটাকে আমি সব জোনে শিফট করব। এটা পাই বাই এ দ্বারা পিছালে এখানে চলে আসবে, ডানে সরালাম। আরেকবার পাই, টু পাই বাই এ দ্বারা সরালে এখানে চলে আসবে। আর এটাকে যদি টু পাই বাই এ দিয়ে শিফট করি, এখানে আসবে। একে আবার টু পাই বাই এ দিয়ে শিফট করলে এখানে আসবে। তাহলে তৃতীয় ব্যান্ডটাও প্রত্যেকটা জোনে আঁকলাম। তাহলে এটা পিরিয়ডিক জোন স্কিম। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়ার আগে ওই যে বিভিন্ন অরবিট গুলোতে যে পিকচার, সেই পিকচারটা এঁকে তারপর একবার শেয়ার দিয়ে করে করে নিবো আমরা। আমি পরের পেজে কি যেতে পারি? এই পেজে কোনো কোয়ারি আছে? পেজ না। আচ্ছা, এখানে আর কি দেবো? ম্যাম এই তিনটে কি একই পেজে? প্রথমবার একই পেজে আঁকালাম যাতে বোঝা যায় আর কি, আলাদা আলাদা পেজে রাখতে পারবে, সমস্যা নেই। এই খাতার পাতা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা প্রথমে আঁকবো হচ্ছে ইলেকট্রন অরবিট। এটা একটা জোন আঁকলাম আর কি। তোমার ইলেকট্রন পরিভ্রমণ করছে, আমি যাচ্ছি এই পথে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ইলেকট্রন যেদিকে পরিভ্রমণ করে তার লেফট সাইডটা থাকে ইলেকট্রন পূর্ণ স্টেট। তাহলে লেফট সাইড পড়ে যাচ্ছে হচ্ছে ভিতরের দিকে, বৃত্তের ভিতরের দিকে। তাহলে ইলেকট্রন পূর্ণ স্টেট গুলো এটার ভিতরে থাকবে। আর রাইট সাইডটা পড়তেছে বাইরের সাইডটা, সবসময় ঘূর্ণনের সময় দেখো রাইট সাইডটা সবসময় বাইরে পড়তেছে। তাহলে রাইট সাইডটা ইলেকট্রন শূন্য স্টেট নির্দেশ করে। আচ্ছা, তাহলে এইখানে আমি যে অরবিটটা এঁকেছি এটা যদি ভাষায় বলি যে এটা হচ্ছে ইলেকট্রন অরবিট, ইলেকট্রন অরবিট এঁকেছি, তাহলে এটার ডেফিনেশন আমি বলবো যে অরবিট সমূহ ইলেকট্রন পূর্ণ স্টেট সমূহকে আবদ্ধ করে। তাই এই অরবিটটাকে বলছি ইলেকট্রন অরবিট। তাহলে এটা কি করছে? ইলেকট্রন পূর্ণ স্টেট গুলোকে আবদ্ধ করছে, তাকে বলা হবে ইলেকট্রন অরবিট। এই ক্ষেত্রে তরঙ্গ ভেক্টর, ইলেকট্রন ঘুরছে মানে ইলেকট্রনের তরঙ্গ ভেক্টর মুভ করছে, তাহলে তরঙ্গ ভেক্টর ঘড়ির কাঁটার বিপরীতে পরিভ্রমণ করে। এবং এটার মূল বিন্দু তো সেন্টারে, সেন্টার থেকে আমি যতই বাইরের দিকে আসবো তত বেশি শক্তি অঞ্চলে আমরা আসতেছি। তাহলে তরঙ্গ, এই যে এটার তরঙ্গ ভেক্টরের কম মান নিম্ন শক্তি স্তর, আর বাইরের দিকে আসলে বেশি মান সেটা উচ্চ শক্তি স্তর নির্দেশ করে। হোল অরবিট ঘড়ির কাঁটার দিকে পরিভ্রমণ করছে, তাহলে লেফট সাইডটা ইলেকট্রন পূর্ণ স্টেট। তাহলে লেফট সাইড এবার করতেছে বাইরের দিকে, তাহলে বাইরের দিকে ইলেকট্রন পূর্ণ স্টেট, তরঙ্গ ভেক্টরের ঘূর্ণন ক্লকওয়াইজ।
তাহলে এটা হচ্ছে হোল অরবিট। তাহলে এই অরবিটটা দেখো কি আবদ্ধ করছে, ইলেকট্রন শূন্য স্টেটকে আবদ্ধ করছে। তাহলে যে সকল অরবিট ইলেকট্রন শূন্য স্টেটকে আবদ্ধ করে সেগুলো হচ্ছে হোল অরবিট। এক্ষেত্রে তরঙ্গ ভেক্টর ঘড়ির কাঁটার দিকে পরিভ্রমণ করে। এবং দেখো এই ইলেকট্রন স্টেট গুলো, এটা তো ফার্মিতল, যে বৃত্ত এঁকেছি এটা ফার্মিতল, ফার্মিতলের বাইরে অবস্থান করছে। আর এই যে ইলেকট্রন অরবিটের ক্ষেত্রে তোমার ইলেকট্রন স্টেট গুলা ফার্মিতলের ভিতরে অবস্থান করছে। এই বক্স গুলো ব্রিলুইন জোন, প্রথম ব্রিলুইন জোন বা যে কোনো একটা ব্রিলুইন জোন। আচ্ছা, ওপেন অরবিটটা যে আমরা একটু আগে যেমন পিরিয়ডিক জোন স্কিম আঁকলাম সেটার জন্য আর কি, যখন ইলেকট্রন এক জোন থেকে অন্য জোনে পরিভ্রমণ করে। সাপোজ ইলেকট্রন এটা বাহিরটা অন্য একটা জোন আর ভিতরটা তো একটা জোন, বাইরে থেকে এই জোনটাতে প্রবেশ করলো, এদিকে আসছে, এসে আবার জোনের বাইরে চলে গেল। তাহলে ইলেকট্রন পরিভ্রমণের সময় বাম পাশটা ইলেকট্রন পূর্ণ থাকবে। তাহলে এদিকে এই জোন থেকে আবার প্রবেশ করলো, বের হয়ে গেল। হ্যাঁ, তাহলে পরিভ্রমণের সময় বাম পাশটা ইলেকট্রন পূর্ণ থাকবে। তার মানে ইলেকট্রন পূর্ণ স্টেট গুলো এগুলো হবে। এবং তরঙ্গ ভেক্টর এক জোন থেকে অন্য জোনে পরিভ্রমণ করবে। এবং এই জোনে যখন পরিভ্রমণ করলো ঢুকলো, এই বিন্দুটা যদি আমি বি দেই, আর জোন থেকে যখন বের হয়ে গেল তখন বিন্দুটাকে আমি বি প্রাইম দিলাম। বি আর বি প্রাইমে বৈশিষ্ট্য একই রকম থাকবে। তাহলে যে সকল অরবিট এক জোন থেকে অন্য জোনে পর্যায়ক্রমিক ভাবে আবির্ভূত হয় সেগুলোকে বলা হয় ওপেন অরবিট। এবং এই অরবিট সমূহ আবদ্ধ নয়। দেখো এটা যেমন যেখান থেকে শুরু হয়েছে আবার সেখানেই এসছে, এই অরবিট গুলো সেরকম নয়, এগুলো আবদ্ধ নয়, এই জন্য এগুলোকে ওপেন অরবিট বলা হয়। আচ্ছা, এই বি থেকে পার হয়ে এই বাউন্ডারিতে ঢুকলো, ঢুকে এর শেষ বাউন্ডারিটা আমরা এ দিলাম, আর বাউন্ডারি জাস্ট বাহিরটাই বি প্রাইম দিয়েছি। তাহলে বি থেকে পরিভ্রমণ করে যখন সে এ পার হয়, অর্থাৎ বি প্রাইমে পৌঁছায়, সেটা বোঝায় বিতে পুনঃস্থাপন, কারণ বি আর বি প্রাইমের বৈশিষ্ট্য একই। এই বি এবং বি প্রাইম বিপরীত ল্যাটিস ভেক্টর জি দিয়ে সম্পর্কিত। বি হচ্ছে বি প্রাইম প্লাস জি। আচ্ছা, এখন ভাষাগুলোর জন্য আমি